পটনা জংশন সেদিনও সব সময়ের মতো ভিড়ে ভরা ছিল। চারদিকে যাত্রীদের গলার আওয়াজ, কুলিদের ডাক, চায়ের দোকানিদের চিৎকার আর ট্রেনের সিটি গুনছিল। লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, কেউ বাড়ি ফেরার তাড়াই ছিল, কেউ বা চাকরির খোঁজে শহর ছাড়ছিল। এই ভিড়ের মাঝে প্ল্যাটফর্ম নম্বর 3-এ একটা মেয়ে একা বেঞ্চে বসেছিল। ওই মেয়ের নাম ছিল অনন্যা সিং। সে একজন বড় ব্যবসায়ীর মেয়ে ছিল। তার কাপড় পরিষ্কার এবং দামি ছিল, হাতে মোবাইল আর পাশে ব্র্যান্ডেড ব্যাগ রাখা ছিল। দেখলেই যে কেউ বলতে পারত যে সে ধনী ঘরের মেয়ে। কিন্তু তার মুখে খুশি ছিল না, চোখের নিচে কালো দাগ ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার জল খাচ্ছিল আর মাঝে মাঝে মাথা চেপে ধরে বসে পড়ছিল। গত কয়েকদিন ধরে সে ঠিকমতো খায়নি, ঘুমায়নি। তার বাবা অসুস্থ ছিলেন আর ঘরের সব দায়িত্ব তার উপর এসে পড়েছিল। আজ সে দিল্লি যাওয়ার ট্রেন ধরতে এসেছিল। সে বেঞ্চে বসে ট্রেন আসার অপেক্ষা করছিল। হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করল। তার মনে হলো যেন পুরো স্টেশনটা ঘুরছে। সে পাশে রাখা জলের বোতল তুলল, কিন্তু হাত কাঁপতে লাগল। মোবাইলটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। সে নিজেকে আর সামলাতে পারল না, আর আস্তে আস্তে ঝুঁকে মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। একই প্ল্যাটফর্মের অন্য প্রান্তে রামু নামের একজন কুলি দাঁড়িয়েছিল। সে গত 15 বছর ধরে স্টেশনে কাজ করছিল। তার কাপড় পুরনো ছিল, চটি ফাটা ছিল, আর মুখে পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার গ্রামে বউ অসুস্থ ছিল আর দুটো ছোট ছেলে মেয়ে ছিল। কামাই খুব কম ছিল, কিন্তু দায়িত্ব অনেক বড় ছিল। তবুও রামু পরিশ্রম আর সততার সাথে কাজ করত। সেই সময় রামু একজন যাত্রীর মালপত্র নিয়ে যাচ্ছিল। তখনই তার চোখ পড়ল অনন্যার উপর। প্রথমে সে খেয়াল করেনি, কিন্তু যখন দেখল মেয়েটা হঠাৎ পড়ে গেছে, তখন সে থেমে গেল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। লোকজন শুধু দেখে সামনে চলে যাচ্ছিল। কারো তাড়া ছিল, কেউ ভয় পাচ্ছিল, কারো কিছুই যেত আসত না। রামুর বুকটা জোরে জোরে ধকধক করতে লাগল। তার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। সে ভাবল, যদি তার মেয়ে এমন অবস্থায় পড়ত, তাহলে কেউ কি সাহায্য করত? কিছু না ভেবে সে যাত্রীর মালটা ওখানেই রেখে দৌড়ে অনন্যার কাছে গেল। সে আলতো করে তার কাঁধ নাড়িয়ে বলল, বোন, কি হয়েছে তোমার? কিন্তু কোনো উত্তর আসলো না। অনন্যার শ্বাস খুব হালকা চলছিল। রামু ঘাবড়ে গেল, কিন্তু সে হিম্মত হারালো না। সে জোরে চিৎকার করে লোকজনের কাছে সাহায্য চাইল। কেউ ডাক্তার ডাকো, জলদি করো, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এবার কিছু লোক থামতে লাগল, ভিড় জমতে লাগল, স্টেশনে হইচই পড়ে গেল। রামু অনন্যার পাশে বসে রইল আর তার অবস্থার উপর নজর রাখতে লাগল। তার জানা ছিল না পরে কি হবে, কিন্তু সে ঠিক করে ফেলেছিল মেয়েটা ঠিক না হওয়া পর্যন্ত সে তাকে একা ছাড়বে না। সেদিন পাটনা স্টেশনে একজন গরিব কুলি আর একজন ধনী মেয়ের ভাগ্য একসাথে জড়িয়ে গিয়েছিল। অনন্যা মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তার চারপাশে আস্তে আস্তে লোকের ভিড় জমছিল। কেউ আফসোস করছিল, কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। কিন্তু সাহায্য করার জন্য খুব কম লোক এগিয়ে আসছিল। সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছিল। রামু এটা দেখে রাগও হচ্ছিল, ভয়ও করছিল। সে বুঝতে পারছিল না এত ভিড়ের মধ্যেও কেন কেউ মেয়েটার জানের পরোয়া করছে না। সে আবার জোরে চিৎকার করল, এখানে কোনো ডাক্তার আছে? কেউ জল নিয়ে এসো জলদি। তখন পাশের চায়ের দোকান থেকে একটা ছেলে জলের বোতল নিয়ে এলো। রামু বোতলটা নিল আর অনন্যার মুখে আলতো করে জলের ছিটে দিতে লাগল। কিছুক্ষণ পর অনন্যার পাতায় সামান্য নড়াচড়া হলো, কিন্তু সে পুরোপুরি সংজ্ঞায় ফিরে আসতে পারল না। তার শ্বাস তখনও দ্রুত চলছিল। রামু বুঝল যে ব্যাপারটা গুরুতর। শুধু জল দিয়ে কাজ হবে না, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রামু এদিক ওদিক তাকালো আর একজন রেলওয়ে কর্মচারীকে ডাকল। সে পুরো ঘটনা বলল। কর্মচারী স্টেশন মাস্টারকে খবর দিল আর অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করল, কিন্তু জানানো হলো অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। এটা শুনে রামু অস্থির হয়ে গেল। তার মনে হলো যদি দেরি হয়ে যায় তাহলে মেয়েটার জান বিপদে পড়তে পারে। তখনই সে একটা সিদ্ধান্ত নিল। সে 2-3 জনের কাছে সাহায্য চাইল আর অনন্যাকে আস্তে আস্তে তুলে প্ল্যাটফর্মের কিনারের বেঞ্চে শুইয়ে দিল। তারপর পাশে দাঁড়ানো একটা অটো ডাকল। পকেটে বেশি টাকা ছিল না, তবুও সে না ভেবে অটোওয়ালাকে বলল, ভাইয়া, একে তাড়াতাড়ি কাছের হাসপাতালে নিয়ে চলো, টাকা আমি দিয়ে দেব। অটোওয়ালা প্রথমে ইতস্তত করল, কিন্তু রামুর চোখের সত্যিকারের চিন্তা দেখে সে রাজি হয়ে গেল। রামু অনন্যাকে সাপোর্ট দিয়ে অটোতে বসালো আর নিজেও তার পাশে বসল।
অটো দ্রুত স্টেশন থেকে বেরিয়ে গেল। পুরো রাস্তায় রামু অনন্যার হাত ধরে রাখল। সে বারবার তাকে ডাকছিল, বোন, চোখ খোলো, কিছু হবে না, আমি আছি না। তার মনে ভয় ছিল, যদি মেয়েটার কিছু হয়ে যায়। সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন মেয়েটা বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যেই অটো হাসপাতালে পৌঁছে গেল। রামু ডাক্তারদের ডাকল আর পুরো ঘটনা বলল। ডাক্তাররা তাড়াতাড়ি অনন্যাকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে গেল। তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হলো। ডাক্তাররা পরীক্ষা শুরু করে দিল। রামু বাইরে বেঞ্চে বসে পড়ল। তার বুকটা খুব জোরে ধকধক করছিল। সে পকেট হাতড়াল। তাতে মুশকিল করে কিছু 100 টাকা ছিল। তার চিন্তা হতে লাগল, যদি চিকিৎসার খরচ বেশি হয় তাহলে কিভাবে দেবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো, টাকা পরে দেখা যাবে, আগে জান বাঁচুক। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলো। তিনি বললেন যে মেয়েটার খুব দুর্বলতা আর টেনশনের কারণে অজ্ঞান হয়েছিল। সময় মতো নিয়ে আসার জন্য এখন তার অবস্থা বিপদমুক্ত। তাকে কয়েক ঘন্টা বিশ্রাম দরকার। এটা শুনে রামুর চোখে জল এসে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভগবানকে ধন্যবাদ দিল। তার মনে হলো যেন সে নিজের মেয়েকেই বাঁচিয়েছে। এদিকে হাসপাতালে অনন্যার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর একটা দামি গাড়ি এসে থামল। অনন্যার বাবা আর মা ঘাবড়ে ভেতরে ঢুকলেন। যখন তাদের জানানো হলো যে একজন গরিব কুলি তাদের মেয়ের জান বাঁচিয়েছে, তখন তারা রামুর দিকে তাকাতে লাগলেন। আর এখান থেকেই রামু আর অনন্যার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছিল। হাসপাতালের বাইরে পুরনো বেঞ্চে রামু চুপচাপ বসেছিল। সকাল থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছিল সবকিছু তার মাথায় বারবার ঘুরছিল। কখনো স্টেশনের সেই মুহূর্ত মনে পড়ছিল যখন অনন্যা হঠাৎ পড়ে গিয়েছিল। কখনো অটোতে বসে হাসপাতাল পর্যন্ত ছুটে যাওয়ার দৃশ্য চোখের সামনে ভাসছিল। কখনো ডাক্তারের মুখ মনে পড়ছিল, যিনি বলেছিলেন এখন বিপদ কেটে গেছে। এসবের মাঝে রামুর মনে শুধু একটাই প্রার্থনা ছিল, মেয়েটা পুরোপুরি ঠিক হয়ে যাক। সে পকেটে হাত দিল আর কয়েকটা মুড়ানো থোড়া নোট আর কয়েকটা কয়েন বেরোল। এটাই ছিল তার আজকের কামাই। সে ভাবতে লাগল, যদি চিকিৎসায় আরও টাকা লাগে তাহলে কি হবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো, টাকার চেয়ে কারো জান বড়। সে জীবনে অনেক দারিদ্র্য দেখেছে, অনেক অপমান সহ্য করেছে, কিন্তু আজ তার মনে হচ্ছিল যে সে সঠিক কাজ করেছে। এমন সময় হাসপাতালের গেটে একটা চকচকে গাড়ি এসে থামল। তার থেকে একজন মধ্যবয়সী পুরুষ আর একজন সাজগোজ করা মহিলা নামলেন। দুজনের মুখেই ঘাবড়ানো আর ভয় স্পষ্ট ছিল। তারা তাড়াতাড়ি ভেতরের দিকে এগোলেন। এরা ছিলেন অনন্যার বাবা মা। ফোনে খবর পাওয়া মাত্র তারা সবকিছু ফেলে ছুটে এসেছিলেন। তারা সোজা ডাক্তারের ঘরে গেলেন। ডাক্তার তাদের পুরো অবস্থা বোঝালেন আর বললেন, যদি আরও কিছুক্ষণ দেরি হতো তাহলে ব্যাপারটা খুব খারাপ হতে পারত। সময় মতো হাসপাতালে পৌঁছনোর জন্যেই আজ সে নিরাপদে আছে। যখন তারা জিজ্ঞেস করলেন তাকে এখানে কে নিয়ে এসেছে, তখন ডাক্তার বাইরে বসা রামুর দিকে ইশারা করলেন। অনন্যার বাবা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারা বাইরে এলেন আর রামুকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সামনে একটা রোগা লোক বসেছিল, যার কাপড় সাধারণ ছিল, মুখে ক্লান্তি ছিল আর চোখে সততা ঝলকাচ্ছিল। এই লোকটাই তাদের মেয়ের রক্ষাকর্তা ছিল। তারা আস্তে আস্তে তার কাছে গেলেন আর বললেন, আপনিই কি আমার মেয়েকে এখানে নিয়ে এসেছিলেন? রামু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর বলল, জি সাহেব, আমি তো শুধু সাহায্য করেছি। অনন্যার বাবা তার হাত ধরে ফেললেন আর ভারী গলায় বললেন, আপনি আজ আমাদের মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। আমরা সারা জীবন আপনার এই উপকার ভুলব না। রামুর চোখ ভরে এলো। তাকে কখনো কেউ এত সম্মান দেয়নি। সে মাথা নিচু করে বলল, সাহেব, আমিও তো একজন বাবা। আপনার মেয়েকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল। এটা শুনে অনন্যার মা কেঁদে ফেললেন। তিনি রামুর মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ভগবান আপনাকে সব সময় সুখে রাখুন। কিছুক্ষণ পর ডাক্তার বললেন যে অনন্যার হুঁশ ফিরে এসেছে। বাবা মা ভেতরে গেলেন। ঘরে হালকা আলো ছিল। অনন্যা বিছানায় শুয়েছিল, ক্লান্ত আর দুর্বল। মা বাবাকে দেখা মাত্র তার চোখে জল এসে গেল। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবু, তুই আমাদের ভয় দেখিয়ে দিয়েছিলি। অনন্যা ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? বাবা পুরো ঘটনা বিস্তারিত বললেন। যখন সে শুনল যে একজন গরিব কুলি নিজের পকেটের টাকা খরচ করে তাকে বাঁচিয়েছে, তখন তার বুক ভরে গেল। তার নিজের উপরও লজ্জা হলো। সে এমন মানুষদের কখনো ঠিক করে দেখতও না। সে বলল, আমি তার সাথে দেখা করতে চাই। রামুকে ভেতরে ডাকা হলো।
সে আস্তে আস্তে ঘরে ঢুকল, তার পা কাঁপছিল। সে কখনো এত সুন্দর ঘরে পা রাখেনি। অনন্যা তাকে দেখে চোখে জল নিয়ে বলল, ভাইয়া, আপনি আমার জান বাঁচিয়েছেন। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। রামু বলল, বোন, উপকারের কথা বলো না, ইনসানিয়াতের সবচেয়ে বড় ধর্ম। অনন্যা বুঝল যে এই লোকটা গরিব হলেও তার হৃদয় খুব ধনী। সেই মুহূর্তে তার মনে কিছু একটা বদলে গেল। সে বুঝতে পারল যে আসল সম্পদ টাকায় নয়, ভালো হৃদয়ে থাকে। সেদিন হাসপাতালের ওই ঘরে দুটো আলাদা দুনিয়ার মানুষ একে অপরকে বুঝতে শুরু করেছিল। আমিরি আর গরিবীর মাঝে যে দেওয়াল ছিল তা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল, আর এই দেওয়ালই পরে একটা নতুন গল্পের ভিত্তি তৈরি করতে চলেছিল। পরের সকালে যখন অনন্যার চোখ খুলল, তখন ঘরে হালকা রোদ ছড়িয়ে পড়েছিল। জানালা দিয়ে বাইরে গাড়ির আওয়াজ আসছিল, আর হাসপাতালের পরিবেশ আগের চেয়ে শান্ত লাগছিল। এখন তার শরীর আগের চেয়ে অনেক ভালো ছিল। মাথার ভারী ভাব কমে গিয়েছিল, আর শরীরে কিছুটা শক্তি ফিরে এসেছিল। ডাক্তার বলেছিলেন যে সময় মতো চিকিৎসা পাওয়ায় এখন আর কোনো বড় বিপদ নেই, কিন্তু তাকে কয়েকদিন পুরো বিশ্রাম করতে হবে। তার মা পাশের চেয়ারে বসে ঝিমুড়ছিলেন। সারা রাত জেগে থাকার জন্য তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। অনন্যা আস্তে করে তাকে ডাকল। মা জেগে উঠে মুচকি হেসে বললেন যে এখন সে আগের চেয়ে ভালো দেখাচ্ছে। তারপর নাস্তা আর ওষুধ দিলেন। অনন্যা চুপচাপ সব নিচ্ছিল, কিন্তু তার মনে শুধু একটাই কথা ঘুরছিল। রামু তাকে বারবার সেই মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল যখন সে স্টেশনে অজ্ঞান হয়ে গিয়েছিল আর সবাই তাকে উপেক্ষা করছিল। যদি সেদিন রামু এগিয়ে না আসত, তাহলে হয়তো আজ সে এখানে থাকতই না। এটা ভেবে তার বুক কেঁপে উঠছিল। তার মনে হচ্ছিল যে শুধু ধন্যবাদ বলে দেওয়া খুব ছোট উত্তর। সে এমন কিছু করতে চাইছিল যাতে রামু আর তার পরিবারের জীবন সত্যি বদলে যায়। কিছুক্ষণ পর তার বাবা ঘরে এলেন। মেয়েকে আগের চেয়ে ভালো অবস্থায় দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনন্যা সুযোগ বুঝে স্পষ্ট করে বলল যে সে রামুর জন্য কিছু কংক্রিট করতে চায়। বাবা মনোযোগ দিয়ে তার কথা শুনলেন আর বললেন যে তারাও এটাই ভাবছিলেন। তিনি বললেন যে তিনি তার একজন লোককে রামুর সম্পর্কে খোঁজ নিতে বলেছেন। জানা গেছে যে রামুর বউ গত 2 বছর ধরে অসুস্থ। চিকিৎসার টাকা না থাকায় অবস্থা আরও খারাপ হচ্ছে। ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, কিন্তু অনেক সময় ফি আর বইয়ের টাকা দিতে না পারায় তাদের লজ্জা পেতে হয়। উপরন্তু গ্রামের সাহুকারের ঋণ ক্রমাগত বাড়ছে। এসব শুনে অনন্যার চোখ ভরে এলো। দুপুরের দিকে রামু রোজের মতো হাসপাতালে এলো। কাজ শেষ করে সে সোজা এখানে চলে আসত, যাতে দেখতে পারে অনন্যা ঠিক আছে কিনা। সে দরজার বাইরে দাঁড়িয়ে রইল, কারণ ভেতরে যেতে তার সংকোচ হচ্ছিল। তার মনে হচ্ছিল এত বড় মানুষদের মাঝে তার জায়গা নেই। অনন্যা তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে ডাকালো। রামু আস্তে আস্তে ভেতরে এলো আর হাত জোর করে দাঁড়িয়ে রইল। অনন্যা তাকে হারাম করে বসতে বলল। প্রথমে সে মানা করছিল, কিন্তু পরে চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা তার পরিবারের কথা জিজ্ঞেস করতে শুরু করল। রামু প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পরে আস্তে আস্তে সব কিছু বলে দিল। সে বলল কিভাবে তার বউ ব্যথায় ছটফট করে, কিভাবে সে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে রোজ চিন্তা করে, আর কিভাবে ঋণের জন্য রাতে ঘুম আসে না। এসব বলতে বলতে তার গলা কয়েকবার ভেঙে গেল, কিন্তু সে নিজেকে সামলে রাখল। অনন্যা আর তার বাবা মা কোনো বাধা না দিয়ে তার কথা শুনতে লাগলেন। যখন সে চুপ করল, তখন অনন্যার বাবা গম্ভীর গলায় বললেন যে তারা রামুর বউয়ের চিকিৎসা ভালো হাসপাতালে করাবেন, ছেলে মেয়েদের পড়াশোনার পুরো খরচ বহন করবেন, সাথে ঋণ শোধ করতেও সাহায্য করবেন। রামুর প্রথমে বিশ্বাসই হলো না। তার মনে হলো হয়তো সে স্বপ্ন দেখছে। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সে বলল যে সে সারা জীবন তাদের এই উপকার ভুলতে পারবে না। অনন্যা তাকে বোঝালো যে এটা উপকার নয়, বরং ইনসানিয়তের সম্পর্ক। যেমন সে কিছু না ভেবে তার সাহায্য করেছিল, ঠিক তেমনই তারাও এখন তার পাশে থাকতে চায়। সেদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় রামুর মুখে প্রথমবার সত্যিকারের স্বস্তি দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল হয়তো এখন তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে থাকবে না, আর তার বউ আবার হাসতে পারবে। উল্টো দিকে অনন্যার মনেও একটা নতুন বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে জীবন শুধু নিজের কথা ভাবার নাম নয়, বরং অন্যের দুঃখ বুঝে তার জন্য কিছু করার নাম। এখন দুজনের জীবন একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল, আর আগামী দিনগুলো এই সম্পর্কের আসল পরীক্ষা নিতে চলেছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অনন্যা কয়েকদিন বাড়িতে বিশ্রাম করতে লাগল।
ডাক্তার স্পষ্ট করে বলেছিলেন যে এখন তাকে নিজের স্বাস্থ্যকে সবার আগে রাখতে হবে। আগের মতো নিজেকে কাজে পুরোপুরি ডুবিয়ে দেওয়া এখন ঠিক নয়। এই ঘটনা তাকে ভেতর থেকে বদলে দিয়েছিল। এখন সে সবকিছু নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল যে ধন সম্পদ আর নামের চেয়ে অনেক বেশি জরুরি মানুষের জান আর সম্পর্ক। অন্যদিকে রামুর জীবনেও আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগল। অনন্যার বাবা তার প্রতিশ্রুতি অনুযায়ী রামুর বউকে ভালো হাসপাতালে ভর্তি করালেন। সময়মতো চিকিৎসা পাওয়ায় তার অবস্থা ভালো হতে লাগল। কয়েক মাস পর তার মুখে হাসি ফিরে এলো। ছেলে মেয়েদের ভর্তি একটা ভালো স্কুলে হয়ে গেল। তাদের বই, জামা কাপড় আর পড়াশোনার সব সামগ্রী পাওয়া শুরু হলো। গ্রামের সাহুকারের ঋণও শোধ হয়ে গেল। রামুর মাথা থেকে সবচেয়ে বড় বোঝা নেমে গেল। কয়েক সপ্তাহ পর অনন্যা তার বাবা মায়ের সাথে রামুর বাড়িতে গেল। এটাই ছিল প্রথমবার যখন সে কোনো গরিব বস্তিতে গেল। সেখানকার ছোট ছোট ঘর, সরু গলি আর সাধারণ জীবন দেখে তার মনে হলো আসল সংগ্রাম কি হয়। রামুর পরিবার তাদের খুব সাদামাটাভাবে স্বাগত জানালো। তার বউ নিজের হাতে চা বানিয়ে দিল, আর ছেলেমেয়েরা লজ্জা পেতে পেতে পা ছুঁয়ে প্রণাম করল। অনন্যা সেই ঘরে বসে অনেকক্ষণ সবার কথা শুনতে লাগল। তার মনে হলো এই লোকেরা কম জিনিস নিয়েও কত খুশি থাকতে জানে। সে মনে মনে ঠিক করল যে সামনে থেকে সে শুধু নিজের জন্য নয়, এমন মানুষদের জন্য কাজ করবে যারা পরিশ্রমী কিন্তু সুযোগ পায় না। কয়েক মাস পর অনন্যা তার বাবার সাথে মিলে একটা ছোট সংস্থা শুরু করল। এই সংস্থার উদ্দেশ্য ছিল রেলওয়ে স্টেশনে কাজ করা কুলি, পরিচ্ছন্নতা কর্মী আর গরিব মজুরদের ছেলেমেয়েদের পড়াশোনা আর চিকিৎসায় সাহায্য করা। রামুকে এই সংস্থার প্রথম সদস্য করা হলো। তাকে স্টেশনেই একটা দায়িত্ব দেওয়া হলো, যার ফলে তার আয় আগের চেয়ে বেড়ে গেল। এখন রামু শুধু মাল বইয়ে বেড়ানো কুলি ছিল না, বরং অন্যদের সাহায্য করা একজন মানুষ হয়ে উঠেছিল। যখনই কোনো যাত্রী বিপদে পড়ত, সে সবার আগে এগিয়ে যেত। লোকেরা এখন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করেছিল। 1 বছর পর সেই পাটনা স্টেশনে একটা ছোট অনুষ্ঠান হয়েছিল। সংস্থার বার্ষিকী ছিল। অনেক লোক সেখানে জড়ো হয়েছিল। অনন্যাও সেখানে পৌঁছেছিল। যখন সে মঞ্চ থেকে কথা বলছিল, তখন তার চোখ পড়ল রামুর ওপর, যে ভিড়ের মাঝে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সে সবার সামনে বলল, যদি সেদিন স্টেশনে রামু ভাইয়া আমার সাহায্য না করতেন, তাহলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। তিনি আমাকে শিখিয়েছেন যে ইনসানিয়াত কোনো পদ বা টাকার মুখাপেক্ষী নয়। পুরো মঞ্চ তালিতে ফেটে পড়ল। রামুর চোখ ভরে এলো। তার মনে পড়ে গেল কিভাবে একসময় লোকেরা তাকে উপেক্ষা করত, আর আজ সেই লোকেরাই তাকে সম্মান দিচ্ছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনন্যা আর রামু সেই প্ল্যাটফর্মে দাঁড়ালো যেখানে সবকিছু শুরু হয়েছিল। ট্রেন আসা যাওয়া করছিল, লোকজন ছুটোছুটি করছিল। কিন্তু এখন দুজনের চোখে সেই জায়গাটা শুধু একটা স্টেশন ছিল না, বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। অনন্যা মুচকি হেসে বলল, ভাইয়া, সেদিন আপনি শুধু আমার জান বাঁচাননি, আপনি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছেন। রামু সাধারণ সুরে উত্তর দিল, বোন, আপনিও তো আমার জীবন বদলে দিয়েছেন। এখন আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে নেই। দুজনে কিছুক্ষণ চুপচাপ ট্রেন দেখতে লাগল। তারপর নিজ নিজ পথে চলে গেল, কিন্তু হৃদয়ে এমন একটা সম্পর্ক রেখে গেল যা কখনো শেষ হবে না। এভাবে একজন গরিব কুলি আর একজন ধনী মেয়ের এই গল্প প্রমাণ করল যে যখন ইনসানিয়াত সঙ্গে থাকে, তখন জীবন নিজেই পথ বানিয়ে নেয়। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল স্টোরি বাই চন্দনকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। কমেন্টে তোমার আর তোমার শহরের নাম লিখে দিও, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে একটা নতুন আবেগময় গল্প নিয়ে। ততক্ষণ সুখে থেকো, সুস্থ থেকো আর নিজের সম্পর্কগুলোকে সময় দিও।